বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পপুরীর ভাণ্ডার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস বিষ পিঁপড়ে থেকে মুঠো ফোনে নিশির ডাক। সেই রাত 10টা থেকে বিকাশ ভানু অস্থিরভাবে অপেক্ষা করছেন মেয়ের জন্য। বিকাশ ভানু আর প্রীতিদেবীর একমাত্র মেয়ে দোলন। আজ রবিবার, পিকনিক করতে গেছে তার কলেজের বন্ধুদের সঙ্গে। বাড়ি থেকে বেরিয়েছিল সে সকাল 8টায়। পিকনিক স্পট হলো গড়চুমুক। সে জায়গাটা আবার কোথায়? খাস কলকাতার মানুষ বিকাশ ভানু এরকম কোনো পিকনিক স্পটের নাম শোনেননি। দোলন জানিয়েছিল জায়গাটা হলো হাওড়াতে, উলুবেড়িয়া মহকুমায়, গাদিয়ারার কাছাকাছি। দামোদর নদীর ধারে নাকি অনেকটা খোলামেলা জায়গা নিয়ে একটা অসাধারণ স্পট। অসাধারণ শব্দটি ব্যবহার করেছিল দোলন। সেখানে একটা উদ্যান আছে যেখানে অনেক হরিণকে প্রতিপালন করা হয়, আর আছে ছোট ছোট কটেজ। বিকাশ ভানুরা থাকেন লেক গার্ডেন্সে, দোতলা ছিমছাম সুন্দর একটা বাড়িতে। আর দোলন পড়াশোনা করে দক্ষিণ কলকাতার এক কলেজে। তার বিষয় ইংরেজি। তাদের ক্লাস থেকে অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রী সবাই মিলে গড়চুমুকে পিকনিক করতে যাবে ঠিক হয়েছে। বিকাশ ভানু মেয়ের কোনো আবদারেই আপত্তি করেন না, তিনি মত দিয়েছিলেন। আর বিকাশ ভানুর মতই হলো প্রীতির মত। তিনি বরাবর স্বামীর ছায়াতে থাকতেই অভ্যস্ত। মেয়ের থেকে বিকাশ ভানু জেনেছিলেন যে একটা ডিলাক্স বাস ঠিক করা হয়েছে গড়চুমুক যাবার জন্য। যেহেতু অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রীরা নানা জায়গা থেকে এসে বাস ধরবে, অতএব সবাই একমত হয়ে ঠিক করা হয়েছে যে বাসটা ঠিক সকাল 8:30 থেকে দাঁড়িয়ে থাকবে রাসবিহারী আর সাদার্ন এভিনিউয়ের সংযোগস্থলে। সকলকে বাসের নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। যারা পিকনিকে যাচ্ছে তারা সবাই বেলা 9টার মধ্যে ওই দাঁড়িয়ে থাকা বাসে এসে উঠে পড়বে। তারপর সবাইকে নিয়ে বাস ছাড়বে ঠিক কাটায় 9টার সময়। সেখান থেকে গড়চুমুক পৌঁছতে নাকি ঘণ্টা 3 লাগবে। রান্নাবান্না যারা করবে তারাও বাসেই যাবে। 12টা নাগাদ পৌঁছেই তারা রান্না চাপিয়ে দেবে। সেই মতো হিসেব করে দোলন বাবাকে জানিয়েছিল বাসে রাসবিহারীর মোড়ে ফিরে আসতে তাদের রাত 8টার বেশি দেরি হবার কথা নয়। বাস থেকে নেমে দোলন একটা ট্যাক্সি ধরে আধ ঘন্টার মধ্যে অবশ্যই বাড়ি পৌঁছে যাবে। দোলনের মুখে সবকিছু শুনে বিকাশ ভানু বেশ আশ্বস্তই হয়েছিলেন। বলেছিলেন, রাত 8টার বেশি যেন দেরি না হয় দোলা, তাহলে কিন্তু আমি দুশ্চিন্তায় পড়ে যাব। তার বেশি দেরি হবে কেন ড্যাড? বাই এনি চান্স আমরা খাওয়া দাওয়া নাচ গানা আমোদ আহ্লাদ ছেড়ে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে গড়চুমুক থেকে বাসে কলকাতার দিকে রওনা হব। সেদিন তো রবিবার, ছুটির দিন, রাস্তা ফাঁকা। ঠিক 3 ঘন্টার মধ্যে রাসবিহারীর মোড়ে পৌঁছে যাব। ডোন্ট ওয়ারি ড্যাড, তোমার সবটাতেই বেশি চিন্তা। প্রীতি জিজ্ঞেস করেছিলেন, পিকনিকে গেলে খাওয়া দাওয়া হবে সেটা তো জানি বাপু, নাচা গানা বললি যে, সেখানে নদীর ধারে গিয়ে তুই আবার নাচবি নাকি? দেখিস মা, ওই দামোদর নদীতে শুনেছি খুব স্রোত, আর নদীর পার মানেই তো পেছল। নাচতে গিয়ে আবার হাত পা ভাঙিসনি যেন, যা তালকানা মেয়ে আমার। ওহ মাম্মি, তুমি না সত্যিই হাসালে। নদীর ধারে নাচতে যাব কেন? আর আমিই বা নাচবো কেন? আমাদের ক্লাসের ছেলেগুলোকে তো জানো না, পরে ইংরেজি অনার্স। শেলি, কিটস, বায়রনের কবিতা নিয়ে খুব বারফাট্টাই মারে। আবার দেব আর জিতের সিনেমা দেখতেও ভুল করে না। এদিকে সলমান খান, ঋত্বিক রোশন তো আছেই। শুনেছি ওরা নাকি বাসের সঙ্গে মাইক ফিট করে ওইসব বাংলা আর হিন্দি সিনেমার গান চালাবে আর কোমর দুলিয়ে নাচবে। বুঝতেই পারছো, একদিন এসব হই হুল্লোড় একটু করবেই ওরা। বিকাশ ভানু গম্ভীরভাবে বলেছিলেন, সে যাই হোক,
তুমি তোমার লিমিট ছাড়াবে না আশা করি। মনে রেখো কোন কালচারাল ব্যাকগ্রাউন্ডে তোমাকে মানুষ করেছি আমরা। ওহ ড্যাড, হ্যাভ ফেইথ অন মি। স্টেপ কাট চুল ঝাঁকিয়ে দোলন বলেছিল। আর একটা কথা, তর্জনী উঁচিয়ে বিকাশ ভানু বলেছিলেন, পিকনিকে যাবার পারমিশন তোমাকে আমি দিচ্ছি, কিন্তু মনে রেখো বাড়ি ফিরতে বেশি দেরি হলেই আমাদের দুশ্চিন্তা বাড়বে। ট্রাই টু বি ব্যাক অ্যাট হোম বাই 8:30 অন সানডে পজিটিভলি, ওকে? কিন্তু সব সময় যা ভাবা হয় তা কি হিসেবে মেলে? আজ রবিবার, দোলনের পিকনিক থেকে ফেরার ক্ষেত্রে মিলল না। তখন সন্ধে 6টা বেজে গেছে। দুশ্চিন্তা করার মতো কোনো কারণ ঘটেনি বলে বিকাশ ভানু দুশ্চিন্তাও করেননি। তিনি পার্লারের সোফায় বসে সালমান রুশদির একটা উপন্যাস পড়ছিলেন। খুব বিতর্কিত লেখক সালমান রুশদি, বহুদিন থেকেই বিতর্কিত। সংবাদপত্রে প্রায়ই সেসব বিতর্ক চোখে পড়ে। বিকাশ ভানুর অনেক দিনের ইচ্ছে ছিল এই লেখকের দু একটা উপন্যাস পড়ে দেখেন। বিতর্কটা ঠিক কী নিয়ে তিনি বুঝতে চান, কিন্তু কাজের চাপে আর বই কেনাও হয়ে ওঠে না, পড়াও হয়ে ওঠে না। কয়েকদিন আগে তিনি বউবাজারের দিকে গিয়েছিলেন অন্য একটা কাজে। হাতে কিছুটা সময় ছিল। তখন মনে হয়েছিল একবার কলেজ স্ট্রিট ঘুরে গেলে কেমন হয়। বহু বছর ওই অঞ্চলে পা দেননি। বঙ্কিমচন্দ্র স্ট্রিটে ঢুকে গাড়ি রাখাই হয়েছিল একটা সমস্যা। যাই হোক, কোনো রকমে গাড়ি পার্ক করে কফি হাউসের দোতলায় রূপার বইয়ের দোকান থেকে গুনে গুনে সালমান রুশদির 3টে উপন্যাস কিনেছিলেন। তারই একটা এখন পড়তে শুরু করেছেন। তিনি সোফায় পা তুলে বসে রুশদির উপন্যাসে মগ্ন ছিলেন। একটু আগেই কফি পর্ব শেষ। এ বাড়িতে সব সময়ের কাজের জন্য মজুদ আছে অনাদি। অনাদিকে বাইরের লোক বলা যায় না। সে এই বাড়িতে দীর্ঘদিন আছে, প্রায় 20 বছর। অবিবাহিত অবস্থায় সে বাঁকুড়া থেকে একদিন এ বাড়িতে কাজ করতে এসেছিল। তারপর থেকে এ বাড়ির একজন হয়ে রয়েই গেছে, আর ফিরে যায়নি বাঁকুড়ায়। অনাদি কফি প্রস্তুত করে বিকাশ ভানু ও প্রীতি দুজনকেই সার্ভ করেছিল। প্রীতির শরীরটা আজ সকাল থেকেই ভালো নেই। তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে। প্রেশার কদিন ধরেই বাড়া কমা করছে। বিকাশ ভানুরও প্রেশারের সমস্যা আছে। তিনি ও প্রীতি দুজনেই নিয়ম করে প্রতিদিন প্রেশারের ওষুধ খান। তবে ইদানিং বিকাশ ভানুর শরীর ভালোই আছে। তার একটা প্রধান কারণ হলো তিনি প্রতিদিন ভোরবেলা মর্নিং ওয়াকে বের হন। নিয়ম করে 3 কিলোমিটার হাঁটেন। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ঋতুতেই এই নিয়মের ব্যতিক্রম নেই। স্ত্রীর শরীরটা খারাপ হওয়ায় বিকাশ ভানু তাদের পারিবারিক চিকিৎসক ডক্টর শাসমলকে কল দিয়েছিলেন। আজ সকালেই ডক্টর শাসমল বাড়িতে এসে প্রীতিকে দেখে গেছেন। প্রেশারের ওষুধ প্রীতি এ যাবৎ যা খেতেন তা পাল্টে নতুন ওষুধ দিয়ে গেছেন। আর বলেছেন যে প্রীতিকে একটু বিশ্রামে থাকতে হবে, মানে বিছানায় শুয়ে থাকতে হবে, বেশি হাঁটাহাঁটি করা চলবে না। প্রেশার আবার নর্মাল হয়ে গেলে প্রীতি আগের মতন হাঁটাহাঁটি করতে পারবেন। তাতে অবশ্য অসুবিধে নেই, কারণ বাড়ির কাজ কি রান্নাবান্নার কাজ প্রীতিকে বহুদিন থেকেই কিছুই করতে হয় না। অনাদি যেন 10 হাতে এই সংসারকে গুছিয়ে রেখেছে। অনাদি ছাড়াও এ বাড়িতে একজন ঠিকে কাজের মেয়ে আছে। সে বাসন মাজা, ঘর সাফাই, ওয়াশিং মেশিনে কাপড় জামা কেচে মেলে দেওয়া, এত রকম কাজ সবই করে। বিছানা থেকে একবার উঠে এসে স্বামীর পাশে বসে কফি শেষ করেই প্রীতি আবার বিছানায় গিয়ে শুয়েছিলেন। একবার শুধু জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, মেয়ের সঙ্গে আর কথা হয়েছে? ওরা ঠিকঠাক ফিরে আসছে তো? বিকাশ ভানু সংক্ষেপে বলেছিলেন, চিন্তা করো না, এই তো 5 মিনিট আগে দোলার সঙ্গে কথা হলো। ওরা বাসে উঠে রওনা দিয়েছে, ঠিক সময়েই ফিরে আসবে। আশ্বস্ত হয়ে প্রীতি আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। এরকম সকাল থেকেই চলছে। দোলন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই বিকাশ ভানু তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে চলেছেন। পিকনিক পার্টি কখন গড়চুমুক গিয়ে পৌঁছলো, কখন উনুনে রান্না বসলো,
মাংস রান্না শেষ হয়ে কখন উনুন থেকে নামলো, সবাই কখন খেতে বসলো, এই ধরনের সব খবরই তিনি মুঠোফোন মারফত মেয়ের কাছ থেকে জেনে নিচ্ছেন। আর দোলন তার বাবাকে এতটাই ভালোবাসে যে বাবার এহেন গোয়েন্দাগিরিতে সে একটুও বিরক্ত হচ্ছে না। সব খবরই হাসতে হাসতে বাবাকে যোগান দিয়ে যাচ্ছে। এতক্ষণ মানে সন্ধে 6:30 পর্যন্ত বিকাশ ভানু বেশ নিশ্চিন্তই ছিলেন। তার উপন্যাস পাঠও বেশ তত্তরিয়ে এগোচ্ছিল, কিন্তু হঠাৎই তার মুঠোফোন বেজে উঠল। সচকিতে ফোনটা হাতে নিয়ে তিনি দেখলেন পর্দায় মেয়ের নম্বর ফুটে উঠেছে। হ্যাঁ বল মা, এভরিথিং ওকে? ওকে আর কোথায় বাবা, ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি? আমাদের বাসের পেছনের চাকার টায়ার বার্স্ট করেছে। এখানকার রাস্তার কন্ডিশন যা খারাপ না, কি বলবো। সে কি রে, স্টেপনি আছে তো? ড্রাইভার পাল্টে নিচ্ছে? সে নিচ্ছে, কিন্তু সময় লাগবে, ফিরতে একটু রাত হয়ে যাবে বাবা। যেখানে এখন তোরা দাঁড়িয়ে আছিস সে জায়গাটা কোথায়? উলুবেড়িয়া স্টেশনের একটু আগে। আই সি, চিন্তায় ফেলে দিলি। কিচ্ছু চিন্তার নেই বাবা, শুধু একটু রাত হবে। তুমি চিন্তা করবে বলেই তোমাকে আগেভাগে খবরটা দিয়ে রাখলাম। ঠিক আছে, সাবধানে আসিস। ফোনে কথা বলার পর বিকাশ ভানু ভাবলেন প্রীতিকে খবরটা দিয়ে আসেন। তারপর ভাবলেন দরকার নেই, এমনিতেই প্রীতির প্রেশারের ঠিক নেই। মেয়ের রাস্তায় এই বিভ্রাটের কথা শুনলে আবার না অস্থির হয়ে পড়েন। তারপর থেকে কয়েক ঘন্টা কেটে গেল। এখন ঘড়িতে 10টা বেজে গেছে, এখনও দোলনের দেখা নেই। বিকাশ ভানু অস্থিরভাবে পার্লারে পায়চারি আরম্ভ করেছেন। আরও উদ্বেগের কথা হলো মেয়ের সঙ্গে মুঠোফোনে বিকাশ ভানু আর যোগাযোগই করতে পারছেন না। যখনই তিনি দোলনের মোবাইল ফোনে ডায়াল করছেন একই উত্তর শুনছেন। উত্তরটা হলো এরকম, দোলনের ফোন এখন সমস্ত রকম যোগাযোগের বাইরে। হলোটা কি? বিকাশ ভানু ক্রমশ ভীষণ অস্থির হয়ে উঠেছিলেন। দোলনদের বাসের ড্রাইভার কি নতুন চাকা লাগাতে পেরেছে? তারা কি কলকাতার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে? এখন তাদের বাস কত দূরে আছে? দোলনের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না কেন? তার মুঠোফোনটি কি হঠাৎ বিগড়ে গেল? ইতিমধ্যে প্রীতিও বিছানা ছেড়ে উঠে এসে পার্লারে সোফায় বসেছেন। স্বামীর অস্থিরতা তিনি লক্ষ্য করেছেন। বললেন, কি ব্যাপার বলো তো, মেয়ের ফিরতে এত দেরি হচ্ছে? রাস্তায় বাসের টায়ার পাংচার হয়ে গিয়েছিল, সেই খবর অনেকক্ষণ আগে পেয়েছি। তারপর টায়ার পাল্টে আবার রওনা দিয়েছে কিনা, কিংবা দিলেও কত দূর এসেছে সেটা জানতে পারছি না। কেন, ফোনে ওকে পাচ্ছ না? না, পাচ্ছি না, সেটাই তো আশ্চর্যের। যতবার ডায়াল করছি উত্তর পাচ্ছি, দিস নাম্বার ইজ আউট অফ রিচ। সে আবার কি? মেয়েটা সবসময় তো দুশ্চিন্তায় ফেলে না। প্রীতির কথা শেষ হতে না হতেই ঘরের কোণে উঁচু টেবিলের ওপর রাখা গতানুগতিক দূরভাষ যন্ত্রটি যেন সকলকে চমকে দিয়েই বেজে উঠল। অনাদি পার্লারের এক কোণে কার্পেটের ওপর বসেছিল। সে ছুটে গিয়ে রিসিভার তুলে জিজ্ঞেস করল, হ্যালো? কয়েক মুহূর্ত ও প্রান্তের কথা শুনল। তারপর বিকাশ ভানুর দিকে তাকিয়ে বলল, দাদাবাবু, দেখেন তো কার গলা, ঠিক বুঝতে পারতেছি না। বিকাশ ভানু প্রায় ছুটে গিয়ে অনাদির হাত থেকে রিসিভার নিয়ে বললেন, হ্যালো, কে কথা বলছেন? আপনাদের মেয়ে কি বাড়ি ফিরেছে? যে এই প্রশ্নটা করল তার গলাটা দূরভাষে কিরকম চাপা এবং অস্বাভাবিক শোনাচ্ছে। অন্তত বিকাশ ভানুর তাই মনে হলো। আপনি কে, কোথা থেকে বলছেন? আপনি কে কথা বলছেন? বিকাশ ভানু জিজ্ঞেস করলেন। মেয়ে কি বাড়ি ফিরেছে? আবার সেই চাপা অস্বাভাবিক কণ্ঠস্বর। না, এখনো ফেরেনি। কিন্তু আপনি কথা শেষ করতে পারলেন না বিকাশ ভানু। তার আগেই ও প্রান্তে মনে হয় রিসিভার নামিয়ে রাখা হলো। প্রীতি জিজ্ঞেস করলেন, কে ফোন করেছিল? ঠিক বুঝতে পারলাম না। বিকাশ ভানু কপাল কুঁচকে কি যেন ভাবছিলেন।
আর ঠিক সেই মুহূর্তে তার মুঠোফোনে বেজে উঠেছে গান, চোখের আলোয় দেখেছিলেম। বিকাশ ভানু তাড়াতাড়ি মুঠোফোনের সুইচ টিপে কানে দিয়ে জিজ্ঞেস করলেন, হ্যালো? বাবা, আমি বলছি। কে, দোলা? হ্যাঁ। তোর গলাটা এরকম ভাঙা ভাঙা শোনাচ্ছে কেন? খুব ঠান্ডা লেগে গেছে বাবা। আমি রাসবিহারী মোড় থেকে ট্যাক্সি পাচ্ছি না। তুমি একটা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারবে? এখনই যাচ্ছি। তুই কালীঘাট মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে থাক, আমি এখনই আসছি। যেন বাবার থেকে আশ্বাস পেয়েই মেয়ে ফোনের সুইচ অফ করে দিল। পাজামার পকেটে পার্স এবং পায়ে পাম্প শু গলিয়ে বিকাশবাবু যখন হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, প্রীতি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ, বলে যাও। কার ফোন এসেছিল আবার? মেয়ের। আবার কার? রাসবিহারীর মোড়ে সে বেচারি দাঁড়িয়ে আছে, ট্যাক্সি পাচ্ছে না। আমি একটা ট্যাক্সি ধরে নিয়ে চট করে চলে গিয়ে মেয়েকে নিয়ে আসি। এখন গাড়ি বের করতে সময় লাগবে। অনাদি তোমার সঙ্গে যাক না। অসুস্থ শরীরে তুমি বাড়িতে একা থাকবে? কি যে বলো না, ইটস এ ম্যাটার অফ হাফ অ্যান আওয়ার। বিকাশ ভানু অনাদিকে চোখের ইশারা করে দোতলার সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। একতলার গেটে তালা লাগানো থাকে, অনাদির পকেটেই চাবি থাকে। সে একতলার গেট খুলে দিল। বিকাশ ভানু রাস্তায় নামলেন। সরু একটু গলি, কিছুটা হাঁটলেই বড় রাস্তা। ওখানে দাঁড়িয়ে হাত দেখালেই চলন্ত ফাঁকা ট্যাক্সি গা ঘেঁষে থেমে যাবে। গলিটা নির্জন। 10:30 বেজে গেছে। বেশ রাত, তাই বোধহয় শুনশান লাগছে। বিকাশ ভানু বেশ জোরেই হাঁটছিলেন। সামনেই একটা মোড়। সেই মোড় ঘুরতেই একজনের সঙ্গে দেখা। মাঝারি উচ্চতার এক যুবক, পরনে জিন্স ট্রাউজার আর জিন্স জ্যাকেট, মাথায় টুপি, চোখের দৃষ্টি কিরকম তীক্ষ্ণ। যুবকের ডান হাত ট্রাউজারের পকেটে। যুবক ইচ্ছে করেই যেন বিকাশ ভানুর রাস্তা আগলে দাঁড়ালো। বিকাশ ভানুর ভুরু কুঁচকে গেল। তিনি বললেন, কে আপনি? এভাবে রাস্তা আটকাচ্ছেন কেন? আপনার পাপের শাস্তি দিতে। গলাটা কিরকম ভাঙা ভাঙা। এই স্বর যেন একটু আগে শুনেছেন। হোয়াট ডু ইউ মিন? বিকাশ ভানুর এই প্রশ্নে যুবক কোনো উত্তর দিল না। সে দ্রুত গতিতে ট্রাউজার থেকে তার ডান হাত বের করল। বিকাশ ভানু সভয়ে দেখলেন যুবকের ডান হাতে উদ্যত এক রিভলভার এবং তার চকচকে নল তার বুকের দিকেই উদ্যত। এ কি, বাঁচাও! বিকাশ ভানু চিৎকার করে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই যুবক আগ্নেয়াস্ত্রের ট্রিগার টিপল। অস্ত্রে নিশ্চয়ই সাইলেন্সার লাগানো ছিল, কারণ কোনো শব্দ হলো না। শুধু বিকাশ ভানুর দীর্ঘ দেহটা কলা গাছের মতন রাস্তার উপর পড়ে গেল। বুক থেকে ফিনকি দিয়ে রক্ত। মুহূর্তে যুবকও অদৃশ্য। প্রায় রাত 11টা নাগাদ বিকাশ ভানু মিত্রর বাড়ির ডোরবেল বেজে উঠল। অনাদি একতলার দরজা খুলে দেখল গেটের সামনে দোলন দাঁড়িয়ে আছে, পিঠে রুকস্যাক। এ কি দিদিমণি, তুমি একা? দাদাবাবু কোথায়? মানে? দোলন যেন আকাশ থেকে পড়ল। দাদাবাবু তো তোমার ফোন পেয়ে তোমাকে আনতেই ট্যাক্সি খুঁজতে বেরিয়ে গেলেন। আমার ফোন পেয়ে? আমার মোবাইল তো কাজই করছে না, চার্জ পড়ে গেছে। নিজেও কল করতে পারছি না, কল রিসিভও করতে পারছি না। তুমি দাদাবাবুকে ফোন করোনি? না, আমি তো খানিক আগে বাস থেকে নামলাম। তারপর একটা ট্যাক্সি ধরে পেছনের রাস্তা দিয়ে সোজা বাড়ির সামনে নামলাম। এত রাতে আর গলির মধ্যে ট্যাক্সি ঢোকায়নি, তাতে একটু ঘুরতে হলো। ট্যাক্সিতে ভাড়া বেশি পড়লো। হ্যাঁ গো দিদি, তাহলে দাদাবাবু কোথাকে গেলেন? বাবা কতক্ষণ বেরিয়েছেন? আধ ঘন্টা হতে চলল বটে। কোন দিক দিয়ে গেছে? ওই তো সামনের গলি দিয়ে। চলো তো অনাদিদা, গলির ভেতরটা একবার দেখে আসি। দোতলার বারান্দায় প্রীতি এসে দাঁড়িয়েছিলেন। উদ্বেগেশ্বরে বললেন, তোকে খুঁজতে লোকটা গেল কোথায় রে খুকি? ব্যস্ত হয়েও না মা, দেখছি। এসো অনাদিদা, কিন্তু আমি তো ফোন করিনি। তাহলে কার ফোন এলো? বিড়বিড় করছিল দোলন। বেশি দূর যেতে হলো না।
সামনের সরু গলির ধারে খানিকটা হাঁটতেই একটা জটলা চোখে পড়ল। অনাদি আর দোলন ছুটে গেল সেদিকে। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না দোলন। রাস্তায় আড়াআড়ি চিত হয়ে পড়ে আছে বিকাশ ভানুর দীর্ঘ শরীর। বুক থেকে রক্ত চুইয়ে বেরিয়ে এসে শরীরের এক পাশ বেয়ে গড়িয়ে পড়ে ভিজিয়ে দিয়েছে রাস্তার কিছুটা। ইতিমধ্যেই অনেক মানুষ কখন যে জড়ো হয়ে গেছে। নিরাপদ দূরত্ব থেকে তারা তাকিয়ে আছে বিকাশ ভানুর নিস্পন্দ এবং রক্তাক্ত শরীরটার দিকে, তার যন্ত্রণাকাতর মুখের দিকে। বাবা, এ কি? এই আর্তচিৎকার সহ দোলন বিকাশ ভানুর শরীরের উপর আছড়ে পড়ল। অনাদি বিস্ময়ে আর বেদনায় যেন হতবাক হয়ে গেছে। কয়েকটা ভারী বুটের আওয়াজ ক্রমশ এগিয়ে আসছে গলির পিচ রাস্তায় সামান্য আলোড়ন তুলে। হয়তো আশেপাশে কোনো বাসিন্দার তরফ থেকেই ফোন গেছে স্থানীয় থানায়। এই গলিতে পুলিশের গাড়ি ঢুকবে না, তাই বোধহয় অকুস্থলে পদব্রজে পুলিশের আবির্ভাব।